আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, রাজনৈতিক মাঠে কখন কার বক্তব্য নিয়ে আলোড়ন তৈরি হয় এটা বলা মুশকিল। বিগত এক বছরে বিএনপির অনেক নেতাকর্মীর কথোপকথন নিয়ে অনেক মতানৈক্য তৈরি হয়েছে, কিন্তু তারেক রহমান সাহেবের কথার সাথে কেউ কখনো দ্বিমত প্রকাশ করতে পারে নাই, বরং কি আমিও পারি নাই, তার প্রশংসাই করে গেছি। কিন্তু তারেক রহমান সাহেব এবার যে আগুনটি লাগাইছেন, এই আগুন কি সহজে নিভবে? বাংলাদেশের সকল ইসলামপন্থী মানুষ তারেক রহমান সাহেবের এই কথার সাথে দ্বিমত প্রকাশ করতেছেন। কমেন্ট বক্সে যদি আপনি গিয়ে দেখেন কত ধরনের কত কথা তাকে বলা হচ্ছে। এত বড় একজন জ্ঞানী মানুষ, এত বড় একজন রাজনৈতিকবিদ, যে বাংলাদেশে 95% মুসলমানের দেশ, এমন একটা সামনে নির্বাচন, এমন একটা মুসলিম কান্ট্রিতে এরকম একটা বক্তব্য একজন দলীয় প্রধান নেতার কাছে আশা করাটা, এটা আমাদের কখনো কল্পনাতেও ছিল না। প্রিয় দর্শক মণ্ডলী, বলবেন কি হয়েছে? ভিডিওটি খুব সংক্ষিপ্ত, একটু ভিডিওটি পর্যাপ্ত শেয়ার করে দিবেন। আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, তিনি যা বলছেন এবং জনগণ যে প্রক্রিয়াটা দেখাচ্ছে সেটাই আপনাদেরকে একটু দেখাবো। তারেক রহমান সাহেব কাজটা কতটুকু ঠিক করছে এটা আপনারা ডিসাইড করবেন, আমি না। প্রিয় দর্শক মণ্ডলী, শেখ হাসিনা চলে গেছে, 1 বছর হয়ে গেছে। বিএনপির দয়ার শরীর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে মাফ করে দিয়ে তাদেরকে দলে জায়গা করে দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ যদি আবার ফেরে, বিএনপির অস্তিত্ব থাকবে। কিন্তু বিএনপি রাজনীতি এখনো শিখতে পারে নাই বলেই এখন পর্যন্ত দেখেন স্ক্রিনে বিএনপির অফিস ভাঙচুর, আওয়ামী লীগ নেতা গ্রেফতার। চিন্তা করেন, এই সময় এসে বিএনপির অফিস ভাঙচুর করার মতো সাহস আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও করতেছে। এবং সেই সাথে আরেকটা নিউজ দেখেন, ঠিকাদারির টাকা নিতে এসে ঢাবিতে ছাত্রলীগ নেতা আটক, এখনও তারা চাঁদা নিতে আসতেছে। এবার আসেন, এই সমস্ত কিছু হওয়ার পরেও তারেক রহমান সাহেবের সামনে নির্বাচন 6 মাস পরেই, এমন সময় এই কথাটা কতটুকু যৌক্তিক আমার বুঝে আসে না। স্ক্রিনে দেখেন, তারেক রহমান সাহেব বলছেন যে এই দেশে যেন কোনো দিন কোনো চরমপন্থা বা মৌলবাদদের অভয়ারণ্য পরিণত হতে না পারে, সেটিও আমাদের প্রত্যাশা, সেটি আমাদের লক্ষ্য, এমন বক্তব্য দিয়েছেন তারেক রহমান সাহেব। এর আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন বিএনপির কিন্তু জামাত নয়, বিএনপি কিন্তু জামাত নয়, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, বিএনপি মৌলবাদদের বিশ্বাস করে না। এটা তিনি মৌলবাদও বিশ্বাস করেন না, এটা ফখরুল সাহেবের কথা। এরপরে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব বলছেন বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং আমরা রাজনৈতিক ইসলামে বিশ্বাস করি না, রাজনীতিতে ইসলামে তারা এটা বিশ্বাস করে না। এটা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য। এমন সময় সালাউদ্দিন ভাই বলছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোনো আইন করবে না। যারা ইসলামেই বিশ্বাস করে না, যারা ইসলামিক রাজনীতিতে বিশ্বাস করে না, যারা মৌলবাদীদের ঠাঁই দিতে চায় না, তারা আসলে কিভাবে ইসলামের পক্ষে কাজ করবে, এটা নিয়ে একটু সংশয় তৈরি হয়েছে জনমনে। একটা পোস্ট আপনাদেরকে দেখাই, একটা কমেন্ট, তোফাজ্জল হক ভাই এই কমেন্টটা করছে তারেক রহমান সাহেবের এই কথার প্রেক্ষিতে। তিনি বলছেন মৌলবাদ বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আল্লাহ পাক আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখন যদি ইসলামের সমস্ত আদেশ নিষেধ কোনো মানুষ মেনে চলে, সেটা যদি মৌলবাদ হয় বা আপনার ভালো না লাগে, তাহলে ঘোষণা দিয়ে ইসলাম থেকে বের হয়ে পাশের দেশের দাদাবাবুদের হয়ে হরে কৃষ্ণ হরে রামে সামিল হয়ে যান। আর যদি তা না পারেন, তাহলে ইসলাম বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি একাডেমিক পড়াশোনা বাড়িয়ে দেন, কাজে আসবে ইনশাল্লাহ। মনে রাখবেন, দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয়। তারেক রহমান সাহেবের এই কথা নিয়ে পাল্টা মত প্রকাশ হচ্ছে, বিভিন্ন ধরনের কথা হচ্ছে। তো তারেক রহমান সাহেব আরও কিছু কথা বলছেন, আমি মনে করছি আপনাদের এই কথাগুলো শোনা দরকার। একটু সাথে থাকেন, আমি একটু কথোপকথনগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তারেক রহমান সাহেব বলেন বাংলাদেশের কোনো চরমপন্থা বা মৌলবাদদের অভয়ারণ্য যেন কোনোভাবে পরিণত না হতে পারে, সেই প্রত্যাশা বিএনপির। এজন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান করেছেন তিনি আরও বলেছেন স্বৈরাচারকে কিছুদিন আগে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার সঙ্গে রাজনৈতিক আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু বড় সমস্যার বিষয় নয়। তিনি আরও বলেন দেশের মালিকানার একমাত্র দাবিদার এদেশের নাগরিক। এই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বাকস্বাধীনতার পক্ষে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের জবাবদিহিমূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজন। এটি সম্ভব একমাত্র মানুষের ভোটাধিকার রক্ষার মাধ্যমে। এই কথাগুলো তিনি আসলে তারেক রহমান সাহেব বলছেন। এখন আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, তারেক রহমান সাহেব যে মৌলবাদদের নিয়ে যে কথাটা বলছেন, এটা কতটুকু তিনি সঠিক বলছেন এই ব্যাপারে আপনাদের কাছে একটু জানতে চাই। তিনি কি তার দিক থেকে সঠিক আছেন নাকি তিনি ভুল কথা বলে ফেলেছেন, এই জিনিসটা একটু আপনাদের সামনে জানতে চাই, আপনাদের কাছ থেকে জানতে চাই। বিএনপির একটা রাজনৈতিক পয়েন্ট আছে, পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিওতে দেখছিলাম। আমরা টপিক শেষ করছি, তারেক রহমান সাহেব যে কথাগুলো বললেন এবং সেই কথার প্রেক্ষিতে আপনার জনগণ কি মত প্রকাশ করছে সেটাও একটু আপনাদেরকে শোনালাম। এবার আসেন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। বিএনপির রাজনীতির ধারা অনেক রকমের আছে, একটা মূল ধারা নিয়ে আমাদের পিনাকি ভট্টাচার্য কিছু কথা বলছেন, সেটা একটু আপনাদেরকে বলতে চাই। এরা অন্যের কথা নিজের দলীয়করণ করে, নিজের হয়ে টেনে নেয় আর কি। ধরেন বিএনপির দুইটা নেতাকর্মী আছে, একজনকে বলবে তুমি আওয়ামী লীগের পক্ষে কথা বলো, আর একজনকে বলবে তুমি বিএনপির পক্ষে কথা বলো। দল কিন্তু একটাই করে, একে প্রোটোকল দিবে বিএনপি মনে করে এটা করার দ্বারা আমরা দুই দিকেই ব্যালেন্স রাখবো, এটা নাকি তাদের একটা রাজনৈতিক সিস্টেম। এটা পিনাকি ভট্টাচার্য বলছে। দেখেন, যে দেশের 95% মুসলমানের এদেশে ইসলাম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, আল্লাহর আইনের পক্ষে না বলে আপনারা দেখেন, আমি ছোট মানুষ, আমার কথায় ভুল হতে পারে, আমি বলতেছি আপনি আল্লাহর আইনে দেশ চালাবেন না, এটা আপনাদের দলের একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি মৌলবাদ যেন কোনো কাজ করতে না পারে, তারা যেন ক্ষমতায় আসতে না পারে, তারা যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে, কেন? মৌলবাদ বলতে আসলে আপনারা কি বোঝেন, এই জিনিসটা ব্যাখ্যা করাটা অত্যন্ত জরুরি ছিল তারেক রহমান সাহেবের। মৌলবাদ বলতে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন, এটা যদি ক্লিয়ার করতো তাহলে বিষয়গুলো আরও বোঝা যেত। কিন্তু বিএনপির ইদানিং ইসলাম বিদ্বেষী বক্তব্যকে কেন্দ্র করে তাদের মাঠটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এই সময় এসে বিএনপির অফিস ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এটা কোন রাজনীতি চলতেছে, কোন দাঙ্গা বাংলাদেশে চলতেছে, কি যে ঘটবে সামনে, এটা আসলে বলা যাচ্ছে না। সামনে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা এই ভিডিওটি এখন প্রকাশ করলাম, একটা ভিডিও আমি রাত 8টা 9টা 10টার দিকে প্রকাশ করব। সেই ভিডিওতে এমন কিছু তথ্য আমি তুলে ধরবো যেটা আসলেও শকড হয়ে যাবেন, আপনি শকড হয়ে যাবেন। কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কল্পনা করতে পারবেন না। এই দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল বাটপাড়েতে ঘেরা আমার জন্মভূমি। একজন আর কি কথা বলতেছে, কোথায় কি বলতে হবে কিছুই বুঝতেছে না। তারেক রহমান সাহেবের কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করি না। তাকে সাপোর্ট করে তার পক্ষে কত ধরনের কথা, আমি তার কথাগুলো, বিএনপির অনেক নেতাকর্মীর কথা আমার কাছে অন্যরকম লাগে, যে না বলতেছে নেতা দেশে নাই এমনি একটা বলতেছে, কিন্তু নেতা যখন এই কথাটা বলছে তখন কষ্ট লাগাটা স্বাভাবিক। কারণ আমাদের চাওয়াটা ছিল প্রথমে বিএনপির উপরে, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে, যে বিএনপি আমাদের জন্য ভালো কিছু করবে। সেই চাওয়াটা আবার গেল ডক্টর ইউনূসের উপরে। এখন ডক্টর ইউনূসের কারসাজি নিয়ে অনেকেই কথা বলতেছে, যারা তাদেরকে ক্ষমতায় বসাইছে তারাই। তো ডক্টর ইউনূসের প্রতি আশা বেশি করছে, তিনি ফলাফল শূন্য দিচ্ছেন এনসিপির নেতাকর্মীদের কথা। তারেক রহমান সাহেবের প্রতি আশা অনেক আমার, কিন্তু তিনি এই কথাটা বলে একটু হতাশ করছেন। জানি না তিনি কোন প্রেক্ষিতে বলছেন, তবে সবাই সমালোচনা করতেছে। ভালো বললে অবশ্যই সবাই ভালোই বলে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আসলে আপনাদের কি মতামত একটু কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।